ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। তামিম ইকবালকে নিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে মিরপুরের হোম অব ক্রিকেটের দেয়ালে লেখা আছে কটূক্তি, গালি আর বাজে কথা। কে বা কারা এগুলো লিখেছে জানা নেই, কিন্তু এত লম্বা সময় ধরে সেগুলো মুছে ফেলার কোনো উদ্যোগ নেয়নি বিসিবি। দেশের ক্রিকেটকে যিনি এত কিছু দিয়েছেন তার প্রতি কেন এতটা উদাসীন বোর্ড? অথচ একদিন পরেই শুরু বাংলাদেশ উইন্ডিজ সিরিজ। বিসিবির নির্বাচনে নানা অনিয়ম পক্ষপাতের অভিযোগ তুলে তামিম ইকবাল যেদিন নির্বাচনের বয়কটের ঘোষণা দিয়েছিলেন তার পরদিনই মিরপুরের হোম অব ক্রিকেটে দেয়ালে দেয়ালে তামিমকে নিয়ে এমন দেয়াল লেখনী লেখা হয়, যেখানে তামিমকে হেয় করা হয়েছে, কটূক্তি করা হয়েছে, দেয়া হয়েছে গালিও। কিন্তু একটা বিষয় কি বিসিবি কর্মকর্তারা ভুলে গেছেন? তামিম ইকবাল দেশের ক্রিকেটের নাম্বার 1 ক্রিকেটার, দেশের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। তামিম ইকবালের বিপক্ষে এই লেখাগুলো যারাই লিখে থাকেন না কেন, যে উদ্দেশ্যেই লিখে থাকুক না কেন, এতদিন হয়ে গেল এই দেয়াল লিখনিগুলো কেন মুছে ফেলার উদ্যোগ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কি এই লেখনিগুলোর সঙ্গে একমত? আমি নিশ্চিত কেউই এই লেখনীগুলোর সঙ্গে একমত হবেন না বা তামিমকে ছোট করতে চাইবেন না, কিন্তু তারা এই লেখাগুলো এতদিনও মুছে না ফেলে সেই একই অপরাধী হয়ে গেছেন। কিন্তু সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর কয়েকদিন পরেই খেলা শুরু হবে। ছোট বড় নানান ক্রিকেট প্রেমীরা যখন এই গেটগুলো দিয়ে মাঠে ঢুকবেন, তামিমকে নিয়ে এই ধরনের ব্যঙ্গাত্মক কথা দেখবেন, তারা কি শিক্ষা পাবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মেসেজটা, এই সম্মানটাই কি দিতে চায় ক্রিকেটারদের? অতি দ্রুততম সময়ের মধ্যে এই লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেওয়া উচিত ক্রিকেট বোর্ডের। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্মানিত একজন ব্যক্তি, কাজ করেছেন আইসিসি, এসএসসি নানা সংগঠনে। ক্যারিবিয়ান ক্রিকেটাররা নিশ্চিতভাবেই বাংলা লেখাটা বোঝে না, কিন্তু তাদের দলে যারা সাপোর্ট স্টাফ হিসাবে বাংলাদেশে কাজ করে, লজিস্টিক ম্যানেজার, কিট ব্যাগ ক্যারি করার জন্য, তারা যদি কখনো এই ধরনের একটা তথ্য তাদেরকে জানায় যে তামিমকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক লেখা আছে মিরপুরের হোম অব ক্রিকেটে, তারা সেটা কিভাবে নেবেন? বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান এতে বাড়বে নাকি কমবে? সর্বোপরি এটাই সবচেয়ে বড় উদাহরণ যে তামিম ইকবালকে যখন ছোট করা হয়েছে, ক্রিকেট বোর্ডের উচিত ছিল পরের দিনই এই লেখাগুলো মুছে ফেলার। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ে এই লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেওয়া হোক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। হাসিনুর রহমান জানাচ্ছিলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক 1 নম্বর গেটের পাশে যে কটূক্তি তামিমকে ঘিরে, সেটা নিয়ে এই দায় বিসিবি আসলে এড়িয়ে যেতে পারে না। দেখুন, আসলে 2007 থেকে 2023 যদি হিসেব করা হয়, 16-17টা বছর তামিম ইকবাল প্রায় 400-র মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে, 15,000-এর বেশি রান। এগুলো তো বাংলাদেশের ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু, বিশ্ব ক্রিকেটে যদি আপনি শোনেন, বাইরে যে প্রশ্ন করেন, ওই তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের কথাই বলে এখন পর্যন্ত। তো একটা ব্র্যান্ড ভ্যালু তো তারা ক্রিয়েট করেছে নিশ্চিতভাবে, এবং সেটা যদি অন্য কোনো ক্রিকেটারও হয়, এত বড় প্রোফাইল ভারী কিংবা সুপারস্টার না হয়েও কোনো সাধারণ ক্রিকেটার হলে সেটার দায়ও কিন্তু এই বিসিবির উপরেই বর্তায় অর্গানাইজেশন হিসেবে। তো সেই জায়গায় তারা এই কটূক্তি, এবং তিনি যেটা বলছিলেন হাসিনুর, যে একদিন পরেই যেখানে শুরু হচ্ছে একটা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ইন্টারন্যাশনাল সিরিজ, এবং সেই ক্রিকেটাররা এখানে আছেন, এই মিরপুরের মাঠেই তারা ঢুকবেন, খেলবেন, এখানে তাদেরও 2-1 দর্শক এখানে আসতেও পারেন। তো একটা বার্তা সেটা বিশ্ব ক্রিকেটে ঠিক যাবে কি না, এবং এই ধরনের সিরিজের আগে হোক কিংবা এই ধরনের ঘটনা অন্য সময়, সাধারণ সময় ঘটুক না কেন, বিসিবির অবশ্যই উচিত এটা নোটিস করা এবং এটা খুব দ্রুতই সরিয়ে ফেলা। হোপফুলি তারা সেটা করবেন। এই সিরিজের আরও খবর দেব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন কিপার ব্যাটার মাহিদুল অঙ্কন। ফিরেছেন সৌম্য সরকার। আফগান সিরিজের ব্যথা ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বলছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সবশেষ আফগান সিরিজের স্কোয়াড থেকে নাঈম শেখ ও নাহিদ রানাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ভিসা জটিলতায় আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবার ঘরের মাঠে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ান বধের লড়াই। সাইফ, শান্ত, হৃদয়, জাকেররা জায়গা পেয়েছেন সহজেই। শামীম পাটোয়ারি আর নুরুল সোহানও আছেন স্কোয়াডে। স্পিন ডিপার্টমেন্টে স্পেশালিস্ট রিশাদ তানভীর, 2 অভিজ্ঞ তাসকিন মোস্তাফিজের সাথে তানজিম সাকিব আর হাসান মাহমুদ সামলাবেন পেস অ্যাটাক। বোলিং ডিপার্টমেন্টে আমরা 5 সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি, সেখানে 4 জন আগের সিমার রয়ে গেছে। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। নতুন মুখ মাহিদুল খেলেছেন একটিমাত্র টেস্ট, তবে লিস্টে ক্রিকেটে 96 ম্যাচে 4 সেঞ্চুরিতে 44.53 গড়ে 3429 রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে, প্রায় সবাই বলতে পারেন ভুগেছে, রান খরায় আছে। তো সেই জায়গাতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে, সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। টি-20তে ভালো করলেও ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা। সেই দুঃখ ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস প্রধান নির্বাচকের। মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি ব্যাটিংয়ে স্পেশালি, সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। শনিবার প্রথম ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। এর আগে বৃহস্পতিবার ড্যারেন সামির অধীনে ঐচ্ছিক অনুশীলন সেরেছেন 2 ক্রিকেটার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। যে দলটার কথা বলছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, সেই দলটা তো প্রত্যেকেই দেখেছেন, তবে তার একটা কথায় একটু তো খারাপ লাগা তৈরি হতেই পারে, কিংবা একটু অন্যরকম দুর্বলতা প্রকাশ পায় কিনা, যেটা দলেরও দেখা গেছে এর আগে। মানসিকতা, রাশিদ খানের কথা তিনি উল্লেখ করেছেন, আফগান স্পিনারদের ভয়াবহতা তিনি উল্লেখ করেছেন। সেই ব্যাপারটা ঘরের মাঠে থাকছে না, কিছুটা কমফর্ট জোনে বাংলাদেশ দল খেলতে নামছে, সেটা তিনি উল্লেখ করেছেন। তো এই মাইন্ডসেটটা আসলে সেটা পরিষ্কার কিনা বা সেটা শক্ত মানসিকতা কিনা, সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করে। এবং মাহিদুল অঙ্কন তিনি সুযোগ পেয়েছেন, হয়তো একাদশে সুযোগ পেলে ভালো কিছু সুযোগ আছে তার করার। সৌম্য সরকার তিনি ভিসা জটিলতায় যেতে পারেননি আমিরাতে, তার জন্য সুযোগ যদি মূল একাদশের সুযোগ পান, হোপফুলি ঘরের মাঠে এই সিরিজটা ভালো যাবে বাংলাদেশের। তবে বাংলাদেশের প্রিয় এই ফরম্যাট ওয়ানডে, ছোটবেলা থেকেই এই ফরম্যাটকে মাথায় রেখে ক্রিকেটারদের কোচিং শিক্ষা দেন আমাদের লোকাল কোচরা, কিন্তু সেই ওয়ানডেতে কি বেহাল দশা বাংলাদেশের। কিন্তু ক্রিকেটারদের পাশাপাশি এই দৈন্য দশার দায় কার? বিসিবি আর নির্বাচকরাও কি দায় এড়াতে পারেন? এত বছরেও বিসিবি নেই 50 ওভারের কোনো টুর্নামেন্ট। সবশেষ 12 ওয়ানডেতে জয় মাত্র একটি, যার ফলে সবশেষ 8 সিরিজে হার 7টিতে, যার মধ্যে আছে 3টিতে হোয়াইট ওয়াশের লজ্জা। ওয়ানডেতে বাংলাদেশ দলের এত ছন্ন ছাড়া অবস্থা নিশ্চিতভাবেই বর্তমান প্রজন্মের টাইগার ভক্তরা দেখেনি কখনোই। সবশেষ আফগানিস্তান সিরিজ সহ অন্য সিরিজগুলোতে বাজে পারফরমেন্স করার প্রধান দায় ক্রিকেটারদের। মাঠে মিরাজরা কতটা দৃষ্টিকটু পারফর্ম করেছে সেটা সবার জানা, কিন্তু ক্রিকেটারদের বাইরেও দলের এমন দৈন্য দশার দায় কি এড়াতে পারে বিসিবি ও তার সিলেকশন প্যানেল? প্রথমেই আসা যাক নির্বাচকদের দায়টা কোথায়। সবশেষ আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াডে স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটারের অভাব স্পষ্ট ছিল, বিশেষ করে 5 ও 6 নম্বর স্পটে নেই যোগ্য ব্যাটার। মিরাজ, জাকের, সোহানরা কেউই এই পজিশনের স্পেশালিস্ট নয়। মেকশিফট হিসেবে 2-1 ইনিংসে সাফল্য পেলেই কি স্পেশালিস্ট ব্যাটার হওয়া যায়? সেই সাথে দলের ওপেনার নির্বাচনে যেন দ্বিধায় থাকে নির্বাচকরা। কখনো নাইম শেখ, আবার কখনো সৌম্য। মিউজিক্যাল চেয়ারের মতো ভাগ্য বদল হয়। কেন কে দলে সুযোগ পায়, আবার কেনই বা কেউ বাদ পড়ে, পরিষ্কার বোঝা যায় না। তৃতীয় সমস্যা, ফরম্যাট ওয়াইজ পারফরমেন্সের মূল্যায়ন না করা। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেও রকিবুল মোসাদ্দেকরা বিবেচনায় আসেন না ওয়ানডে দলের, আবার লঙ্গার ভার্সনে ভালো করে অনেকেই সুযোগ পান ওয়ানডেতে।
কেন হচ্ছে সিলেকশন প্যানেলের দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারবেন না, কারণ ওদেরও কি ওরা কেন এটা নিয়ে ঠিক মতো ভাবছে না এবং কী করণীয় আছে এটা কেন করছে না, এগুলো সব কিছু নিয়ে কিন্তু অবশ্যই দায়িত্ব নিতে হবে। এবার আসা যাক ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ, কিন্তু বোর্ডের নেই কোনো লিস্টে টুর্নামেন্ট। এক ঢাকা প্রিমিয়ার লিগই অন্ধের যষ্টি। তবে মাঝের 2 বছর হয়েছিল বিসিএল এর ওয়ানডে ভার্সন। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ানডে ক্রিকেটার কি টেস্ট আর টি20 খেলে প্রস্তুত করার পরিকল্পনা করছে বোর্ড? আমরা সবসময় যে ক্যালেন্ডার নিয়ে যখন বসি তখন কিন্তু সব কিছু আপডেট করি, এই মাসে এই খেলা হবে, এই মাসে কিনা, কিন্তু এটা কিন্তু মেনটেন করা হয় না। বিসিবির ব্যাংকে 1300 কোটি টাকা, যা নিয়ে অহংকারের আবার শেষ নেই। কিন্তু ক্রিকেট বোর্ডের যে নেই কোনো একাডেমি বা ন্যাশনাল ক্রিকেট সেন্টার যেখানে বছর জুড়ে কাজ করা হবে ক্রিকেটারদের সমস্যা নিয়ে। একাডেমি নামের এই ভবনটি আছে হোম অফ ক্রিকেটে, যা মূলত একটি হোস্টেল আর বিসিবির সাব অফিস ছাড়া কিছুই নয়। সেই সাথে জাতীয় দলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোনো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেই নেই জবাবদিহিতার বালাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বয়সভিত্তিক থেকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে ভাবা হচ্ছিল, তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখন ফারাক অনেক। 10 ওয়ানডেতে অধিনায়কত্ব করে মিরাজ জিতেছেন মাত্র 1 ম্যাচ। তাই তো প্রশ্ন উঠতে শুরু করেছে, 1 বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজ তার অধিনায়কত্বের মেয়াদ পূর্ণ করতে পারবেন তো? 2016-তে ঘরের মাঠের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 3 নম্বরে থেকে আসর শেষ করায় তখন পর্যন্ত কোনো যুব বিশ্বকাপে ওটাই ছিল বাংলাদেশ যুব দলের সর্বোচ্চ সাফল্য। আর সেই দলের ক্যাপ্টেন ছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। শুধু তাই না, যুব ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ জয়, দুটো রেকর্ডই মিরাজের। মজার ব্যাপার, মিরাজকে বাদ দিলে 30টার বেশি যুব ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন মাত্র 2 জন। মিরাজ সেখানে জিতেছেনই 30 ম্যাচে। বোঝাই যাচ্ছে বয়স ভিত্তিকে ক্যাপ্টেন মিরাজ কতখানি অবিশ্বাস্য। তখন থেকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মিরাজকে ভাবা হচ্ছিল। 2021 থেকে এই অলরাউন্ডার জাতীয় দলের লিডার গ্রুপেরও অংশ। 2023 বিশ্বকাপের একটা প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন্সিও করেন, পরে নিউজিল্যান্ড সিরিজে ভাইস ক্যাপ্টেন্সি পান। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন শান্তর ডেপুটি। জুনে পাকাপাকিভাবে হাতে ওঠে নেতৃত্ব, যদিও এর আগে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান সিরিজেও ক্যাপ্টেন্সি করেন। প্রত্যাশার সাথে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েছেন মিরাজ। আফগানিস্তানের সাথে 4, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার সাথে 3টা করে অধিনায়কত্ব করা 10 ওয়ানডেতে মিরাজ জিতেছেন মোটে 1 ম্যাচ। এমনকি আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দল হেরেছে 200 রানে, করতে পারেনি একা ইব্রাহিম জাদরানের রানও। শান্তকে সরিয়ে দিয়ে মিরাজকে অধিনায়ক করার প্রক্রিয়া নিয়ে সমালোচনা ছিল। তার চেয়েও বেশি সমালোচনা এখন মিরাজের ক্যাপ্টেন্সি পারফরমেন্স নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে, 1 বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজ তার ক্যাপ্টেন্সির মেয়াদ পূর্ণ করতে পারবেন তো? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলো ছড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন যুব এশিয়া কাপ জয়ী 3 ক্রিকেটার মারুফ, ওয়াসি ও বর্ষণ। তবে এক সাবজেক্টে ফেল করেছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন 2 তারকা আর্চার আলিফ ও সাগর ইসলাম। মাঠের পরীক্ষায় যেমন সাফল্যের ছাপ রাখছেন, তেমনি টেবিলের পরীক্ষায়ও কম যান না দেশের ক্রীড়াবিদরা। উচ্চ মাধ্যমিকের ফলাফলেও দেখা মিলেছে সে চিত্র। যুব এশিয়া কাপ জয়ী 3 ক্রিকেটার মারুফ, ওয়াসি ও বর্ষণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, যেখানে পেসার মারুফ মৃধার জিপিএ 4.25। জিপিএ 4 পেয়েছেন একই দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী। বর্তমানে বিসিবির এইচপি টিমে রয়েছেন এই 2 ক্রিকেটার। যুব এশিয়া কাপ জয়ী আরেক পেসার রোহান আব্দুল্লাহ বর্ষণও উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। নারী ওয়ানডে বিশ্বকাপে সুইং ও পেসে প্রতিপক্ষকে নাজেহাল করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার। তবে 22 গজের কঠিন স্নায়ুচাপে উত্তীর্ণ হলেও বোর্ড পরীক্ষায় সুসংবাদ পাওয়া হয়নি এই টাইগ্রেস পেসারের। সাভার বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেয়া মারুফা ভূগোল বিষয়ে পাননি পাস মার্ক। তবে শিক্ষা বোর্ডে তার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করবে বিকেএসপি।
ক্রিকেট ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনেও এসেছে সাফল্যের খবর। এশিয়া কাপে স্বর্ণজয়ী আর্চার আব্দুর রহমান আলিফ 3.83 পেয়ে পাশ করেছেন। আরেক অলিম্পিয়ান আর্চার সাগর ইসলাম পেয়েছেন 3.08। দেশের অ্যাথলেটদের আতুরঘর বিকেএসপি থেকে এইচএসসিতে অংশ নেন 159 জন। 92.45 হারে পাশ করেছেন 147 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 6 জন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এবারে ফুটবল। হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার পর বিল্ড আপ ফুটবলে বাংলাদেশ বেশ উন্নতি করছে বলে মত শেখ মুরসালিনের। সেই সাথে মিডফিল্ড পজিশনে জায়গা পাওয়াটা আগের চেয়ে হয়েছে বেশ চ্যালেঞ্জিং। ক্লাব বদল ও গেম টাইম বেশি পাওয়ায় আগের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে জানান এই মিডফিল্ডার। সেই ধারা অব্যাহত রেখে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া মুরসালিন। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষে ঘরোয়া ফুটবলে পূর্ণ মনোযোগ মিডফিল্ডার শেখ মুরসালিনের। হংকং চায়না থেকে ফিরেই আকাশী নীল জার্সিতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। কিংস থেকে ধানমন্ডি পাড়ার ক্লাবে নাম লেখানো, সেই সাথে গেম টাইম বেশি পাওয়ায় আত্মবিশ্বাসটাও বেড়েছে বলে জানালেন এই মিডফিল্ডার। এখন আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেটা ম্যাচ হয়েছে ওইখানেও আমি জিপিএস চেক করলাম, আমার সব থেকে রান আমার সব থেকে বেশি ছিল। যে ধারাটা আরও অব্যাহত রাখার জন্য, আরও কনফিডেন্ট যেভাবে আছে লেভেলটা হাই রাখার জন্য সবসময়। হংকং চায়নার বিপক্ষে সবশেষ 2 ম্যাচে লাল সবুজ জার্সিতে দুর্দান্ত ছিলেন মুরসালিন। হোম ম্যাচে পেয়েছিলেন গোলের দেখা। তার আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সেও ছিলেন অনবদ্য। এই ধারাবাহিকতা ভারত ম্যাচে ধরে রেখে জয়ে চোখ রাখতে চান তিনি। আগে যেরকম একটা মেন্টালিটি ছিল ইন্ডিয়ার সাথে খেলা এনি হাউ ড্র করতে হবে বা এরকম কিছু, আমাদের এবার তো ঘরের মাঠে খেলা, যদিও আমরা ওদের মাঠে যে আমরা ড্র করছি কিন্তু তারপরেও কিন্তু আমরা স্যাটিসফাইড ছিলাম না। আমিও ফিল করি যে এনি হাউ আমাদের জিততে হবে, এটা যেভাবেই হোক। তো ওইটাই আসলে সবার মেন্টালিটিও এখন। আমাদের লাস্ট 2টা ম্যাচ ছিল, ওইটার পরে আমরা প্লেয়াররা অনেক কথা বলতেছিলাম এই ম্যাচটা নিয়ে। জাতীয় দলে আগের চেয়ে মিডফিল্ড পজিশনে জায়গা পাওয়া এখন বেশ কঠিন বলছেন মুরসালিন। তবে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বিল্ড আপ ফুটবলে বেশ উন্নতি হয়েছে বলে দাবি তার। না, রিসেন্টলি কি মিডফিল্ডে অনেক টাফ, বেস্ট 11-এ খেলা আমার জন্য আসলে অনেক কম্পিটিটিভ। এখন সবাই ভালো প্লেয়ার মিডফিল্ডে যারা আছেন। হামজা ভাই আসাতে আসলে আমাদের খেলার স্ট্রাকচার বলতে পারেন অনেক চেঞ্জেস আসছে। আমরা এখন আগে হয়তো কি আমরা সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি, বাট অনেক সময় হয়তো বা হয়তো না, বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর। সবশেষ কয়েকটি ম্যাচে নিজের পারফরমেন্সের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন গোলরক্ষক মিতুল মার্মা। এমন পরিস্থিতি নিরসনে দলে প্রয়োজন একজন বিশেষজ্ঞ মনোবিদ। এমন প্রয়োজনীয়তা অনুধাবন করছেন শেখ মুরসালিনও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 কোটি টাকা ব্যয়ে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। 14 দেশের অংশগ্রহণে 15 থেকে 25 নভেম্বর পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা। ভেন্যু হিসেবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থাকলেও বর্তমানে তা ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় কাজে। তবে গাইডলাইন অনুসারে খেলা ও অনুশীলন চলবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন চৌধুরী। এদিকে নারী বিশ্বকাপ আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের 5 কোটি টাকা প্রদানের কথা জানান জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। ভেন্যু নিয়ে কোয়েশ্চেন ছিল যে ভেন্যুতে এখন মিলিটারি ক্যাম্প আছে। আমি বিশ্বাস করি ন্যাশনাল কজে মিলিটারির সাথে আমরা কোঅর্ডিনেট করবো এবং আশা করি যে এটাও সমস্যা হবে না। একটা বাধ্যবাধকতা আছে, একটা আইকেএফ একটা নির্দিষ্ট টাইমলাইন আছে এবং সেফটি সিকিউরিটির স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে। সো ওইটাকে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্ট আছে ওইটা মিট করবো। সব ফেডারেশনেরকেই আমরা আসলে আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না, এটা আমাদের সীমাবদ্ধতা। কারণ অনেক ফেডারেশনেরই কিন্তু ফিক্সড ডিপোজিট আছে, তারা ওইখান থেকে যে লভ্যাংশ পায় সেখান থেকে ওনারা কিছুটা ব্যয় করেন। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন ফ্রেঙ্কি ডি ইয়াং। 2029 সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই ডাচ মিডফিল্ডার। বার্সেলোনায় ডি ইয়াং এর আগের চুক্তির মেয়াদ ছিল 2026 সালের জুন পর্যন্ত। সেই চুক্তি বাড়িয়ে কাতালানদের হয়ে মাঠ মাতানোর সিদ্ধান্ত নেন তিনি। চুক্তির পাশাপাশি বাড়ানো হয়েছে তার রিলিজ ক্লজও। 40 কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে 60 কোটি ইউরো। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত 267 ম্যাচ খেলে তার গোল 19টি, অ্যাসিস্ট 24টি, জিতেছেন 2টি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচে অসদাচরণের দায়ে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে চেলসি কোচ এনজো মারেস্কাকে। শুধু তাই নয়, জরিমানা করা হয়েছে 8,000 পাউন্ড। এই মাসে শুরুর দিকে স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে 2-1 গোলে হারায় চেলসি। দ্বিতীয়ার্ধে যোগ করার সময় জয়সূচক গোল পাওয়ার পরই ডাগ আউট থেকে ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উল্লাসে মাতেন মারেস্কা, আর এতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি। ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে
মারেস্কা শাস্তি মেনে নিয়েছেন জানিয়েছে এফএ। নিষেধাজ্ঞার ফলে আগামী শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে টাচ লাইনে থাকতে পারবেন না তিনি। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।